তাহলে আমরা আজকে বন্ধনের বিষম বিভাজন আলোচনা করব। যদি কার্বন ক্লোরিন, যে বন্ধনটি পোলার বন্ধন, এই বন্ধনটি যখন ভাঙবে বিষম বিভাজন, এই দুটো ইলেকট্রনই ক্লোরিন নিয়ে চলে যাবে এখান থেকে, তাহলে কার্বনের মাথায় ধনাত্মক চার্জ এই যে কার্বন ক্লোরিন বন্ড, এটা পোলার বন্ড, কিন্তু কার্বন থেকে ক্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক। এই বন্ধনের বিভাজন হবে বিষম বিভাজন, অর্থাৎ বন্ধনজোড় ইলেকট্রন দুটোই ক্লোরিন নিয়ে চলে যাবে এখান থেকে। তাহলে কার্বনের মাথায় ধনাত্মক চার্জ সৃষ্টি হয় কার্বোক্যাটায়ন। ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু, এই পরমাণু গুচ্ছকে আমরা কার্বোক্যাটায়ন বলি। এটা মিথাইল কার্বোক্যাটায়ন। যদি 2 কার্বনের হয় তাহলে সেটা ইথাইল কার্বোক্যাটায়ন। 3 কার্বন হলে সেটা প্রোপাইল কার্বোক্যাটায়ন। 4 কার্বন হলে বিউটাইল কার্বোক্যাটায়ন। এটা একটা এক কার্বনের অ্যালকাইল হ্যালাইড। এখান থেকে কার্বন হ্যালোজেনের বন্ধনের বিষম বিভাজন হয়েছে, যেখানে অধিক তড়িৎ ঋণাত্মক ক্লোরিন হ্যালোজেন পরমাণুটি ইলেকট্রন নিয়ে এখান থেকে বন্ধন ভেঙে ক্লোরাইড আয়ন হয়েছে। তাহলে কার্বন পরমাণুর মাথার উপরে আংশিক ধনাত্মক চার্জ। তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কার্বনে ধনাত্মক চার্জযুক্ত কার্বনের সাথে একটা অ্যালকাইল মূলক আছে, এখানে দুটো অ্যালকাইল মূলক আছে, এখানে 3 ডিগ্রিতে 3টে অ্যালকাইল মূলক আছে। গতদিন একটা ইলেকট্রন ছিল ফ্রি রেডিক্যাল, তার মানে অষ্টক পূর্ণতে তার একটা ইলেকট্রন শর্ট ছিল। আজকে দুটো ইলেকট্রন শর্ট। এই কার্বনের চারিপাশে এখন 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 3 দুগুণী 6টি বন্ধন জোড় ইলেকট্রন আছে। তাহলে তার যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন আছে। অষ্টক পূরণ হতে 2টি ইলেকট্রন দরকার। গতদিন আমি বলেছিলাম যে 1 লক্ষ টাকা দরকার, আজকে ওর 2 লক্ষ টাকা দরকার। তাহলে যার দরকার 2 লক্ষ টাকা, তার চারিপাশে যদি কোটিপতি বসতি থাকে, অর্থাৎ ধনী বসতি থাকে, তাহলে সে কিন্তু রিল্যাক্সে ঘুমাতে পারবে যে সকালে কারো কাছে না কারো কাছে চাইলে আমি 2 লক্ষ টাকা পাবো। এই 3 ডিগ্রি কার্বোনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন, এটা অধিক স্থিতিশীল। এর চারিপাশে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, দুটো ইলেকট্রন দানকারী গ্রুপ আছে, আর এর চারিপাশে একটা আছে। তাহলে 3 ডিগ্রি হলো অধিক স্থিতিশীল। এটা স্থায়িত্বর ক্রম, ঠিক ফ্রি রেডিক্যালের মতো। 3 ডিগ্রি অধিক স্থিতিশীল, তার থেকে একটু কম 2 ডিগ্রি, তার থেকে আরো একটু কম 1 ডিগ্রি। সব থেকে কম স্থিতিশীল মিথাইলিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন। এর নামের শেষে ইয়াম যোগ হয়। মিথাইলিয়াম, ইথাইলিয়াম, প্রোপাইলিয়াম, বিউটাইলিয়াম। বুঝেছো তোমরা?
বুঝেছো? স্যার, রিঅ্যাক্টিভ কি মিথাইল বেশি? মিথাইলিয়াম আয়ন অধিক সক্রিয়। মিথাইলিয়াম আয়ন, কারণ A1 পজিটিভ, A1 পজিটিভ, A1 পজিটিভ, A1 পজিটিভ, এরও দুটো ইলেকট্রন শর্ট, এরও দুটো ইলেকট্রন শর্ট, এরও কার্বন পরমাণু পজিটিভ চার্জ, দুটো ইলেকট্রন শর্ট, এরও দুটো ইলেকট্রন শর্ট। গঠন কাঠামোতে এই কার্বনের 3 হাতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তার ইলেকট্রন দান করে না, কিন্তু এই যে মিথাইল মূলক, অ্যালকাইল মূলক, মিথাইল হোক ইথাইল হোক, এরা ইলেকট্রন রিলিজিং গ্রুপ। গতদিন বলেছিলাম তো, একটা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ঘনত্ব কিছুটা দান করে, এখানে দুটো অ্যালকাইল গ্রুপ আরো বেশি দান করে, এখানে 3টে অ্যালকাইল গ্রুপ আরো বেশি দান করে। তাই 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এদের মধ্যে কিছুটা স্থায়িত্ব লাভ করে, স্থিতিশীল। 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কম স্থিতিশীল, 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি আরো কম। এটা তো কোনো ডিগ্রি নেই। মিথাইল কার্বোক্যাটায়ন এটা সব থেকে কম স্থিতিশীল, অর্থাৎ এটা অধিক সক্রিয়। তাহলে বন্ধনের বিষম বিভাজন এর বিপরীত হতে পারে। এই যে বন্ধন জোড় ইলেকট্রন ক্লোরিন নিয়ে চলে গেছে, এই বন্ধন জোড় ইলেকট্রন কার্বন তার নিজের দিকে টানতে পারে, ইলেকট্রন রেখে কোনো গ্রুপ যদি চলে যায়, যদি কার্বনের সাথে কম তড়িৎ ঋণাত্মক কোনো মূলক বা পরমাণু যুক্ত থাকে, তখন এই বন্ধন জোড় ইলেকট্রন কার্বন জেড একটি পরমাণু, কোন পরমাণু নাম বললাম না, জেড এর থেকে কার্বন অধিক তড়িৎ ঋণাত্মক। তাই এই বন্ধনের বিষম বিভাজনে কার্বো অ্যানায়ন সৃষ্টি হলো, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছ। তাহলে এটা মিথাইল কার্বন অ্যানায়ন, ইথাইল কার্বন অ্যানায়ন, প্রোপাইল কার্বন অ্যানায়ন,
বিউটাইল কার্বন অ্যানায়ন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এখানে কার্বনের ইলেকট্রন শর্ট নেই কিন্তু অষ্টক পূরণ, কিন্তু একটা ইলেকট্রন অপরের ইলেকট্রন, সেই কারণে কার্বনের মাথায় ঋণাত্মক চার্জ 2 2 4 2 6 2 8 অষ্টক পূরণ। কিন্তু এই যে একটি ইলেকট্রন অপরের ইলেকট্রন, কেন এই বন্ধন জোড় ইলেকট্রন একটি হলো জেড এর, একটি হলো কার্বনের, জেড ইলেকট্রন রেখে চলে গেছে, তাহলে এই যে একটি ইলেকট্রন হলো জেড এর, তাহলে ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছ, এখানে কার্বন পরমাণু ঋণাত্মক চার্জযুক্ত অর্থাৎ কার্বন অ্যানায়ন, এদের স্থায়িত্বর ক্রম কিন্তু কার্বোক্যাটায়নের উল্টো হবে, কারণ এখানে ইলেকট্রন বেশি আছে একটা অপরের ইলেকট্রন, অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত কার্বন তাকে যদি আবার ইলেকট্রন ঘনত্ব দান করে তাহলে অস্থিতিশীল হয়ে যাবে। এখানে দুটো অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করছে, এর থেকে কম অস্থিতিশীল এখানে একটা, তাহলে এদের স্থায়িত্বের ক্রম হলো উল্টো একেবারে। সব থেকে স্থিতিশীল হলো মিথাইল কার্বন অ্যানায়ন। যদি তুমি ফ্রি রেডিক্যাল, যদি তুমি কার্বনিয়াম আয়ন বোঝো, তাহলে কার্বন অ্যানায়ন তো উল্টো, এদের ছিল ইলেকট্রন শর্ট, ইলেকট্রন দানকারী গ্রুপ থাকলে অধিক স্থিতিশীল হবে, আর এদের তো ইলেকট্রন বেশি আছে অর্থাৎ অষ্টক পূরণ, কিন্তু এটা এই ইলেকট্রন জোড় মুক্ত জোড় রয়েছে যার একটি ইলেকট্রন কিন্তু জেড এর, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব নেগেটিভ চার্জ যুক্ত কার্বন পরমাণু এ কারোর সাথে যুক্ত হওয়া না পর্যন্ত কিন্তু স্থিতিশীল হবে না, কারোর সাথে বন্ধন গঠন করলে প্রসম অণু যখন তৈরি হবে তখন স্থিতিশীল হবে। তাহলে এই কার্বন অ্যানায়ন বন্ধন ভেঙে যে ক্ষণস্থায়ী প্রজাতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু অস্থিতিশীল বা সক্রিয়। তো গঠন অনুসারে সব থেকে বেশি অস্থিতিশীল হলো 3 ডিগ্রি, অস্থিতিশীল মানে সক্রিয়, আর সব থেকে বেশি স্থিতিশীল হলো মিথাইল কার্বন অ্যানায়ন। কমেন্টস লিখে একটু জানাও বুঝেছো কিনা। এবার আমরা এর সামনের দিকে এগোবো, অর্থাৎ বন্ধন ভাঙার পর যে মধ্যক তৈরি হয় ক্ষণস্থায়ী, তার সাথে আক্রমণকারী বিকারক এসে যুক্ত হয়। তাহলে লাগছে না ফ্ল্যাশ করতে পরে তো দেখতে পারিস না, বলতে আমি পিছনে যে দেখছি। ওকে, বুঝেছো? তাহলে বন্ধন ভেঙে মধ্যবর্তী প্রজাতি তৈরি হলো, পরে আক্রমণকারী বিকারক এসে সেখানে যুক্ত হবে, তাহলে বিক্রিয়াটি পরিপূর্ণ হবে। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় আক্রমণকারী বিকারকের প্রভাবে বন্ধনের বিভাজন ঘটে, তারপরে আক্রমণকারী বিকারক সেখানে যে যুক্ত হয়। এই আক্রমণকারী বিকারক দুই প্রকার, ইলেকট্রোফাইল, যারা রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আকর্ষণ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তারা হলো ইলেকট্রোফাইল। তার মানে এই যে এই কার্বন অ্যানায়ন এখানে কারা যাবে যাদের ইলেকট্রন দরকার, তাহলে তারা কি ইলেকট্রোফাইল। আর এই যে বন্ধন ভেঙে যদি পজিটিভ চার্জ সৃষ্টি হয় বা ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়, তাহলে সেখানে কারা যাবে ইলেকট্রন দানকারী গ্রুপ, অর্থাৎ পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। পজিটিভ চার্জ মানে প্রোটন কোথায় থাকে, নিউক্লিয়াসে, সেই জন্য একে বলা হয় নিউক্লিয়াস আকর্ষী বা নিউক্লিওফিলিক। তাহলে আক্রমণকারী বিকারক দুই প্রকার,
যে সকল আক্রমণকারী বিকারক রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল এটা আবার দুই প্রকার, ধনাত্মক ইলেকট্রোফাইল যে সকল অণু পরমাণু বা আয়ন রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় কি ইলেকট্রোফাইল। যদি সে ধনাত্মক চার্জ যুক্ত হয় তাহলে সে ধনাত্মক ইলেকট্রোফাইল, অর্থাৎ ই পজিটিভ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ Na পজিটিভ, H পজিটিভ, CH3 পজিটিভ, এরা হলো সব ধনাত্মক ইলেকট্রোফাইল। আর যে সকল প্রশম অণু যাদের কোনো ধনাত্মক চার্জ নেই, প্রশম ইলেকট্রোফাইল। প্রশম ইলেকট্রোফাইল এদেরকে ই দ্বারা প্রকাশ করা হয়, শুধু ই। যেমন অষ্টক পূরণ হয়নি, যাদের ইলেকট্রন শর্ট আছে অষ্টক পূরণ হতে, BF3, AlCl3, ফেরিক ক্লোরাইড, এই যে বোরন, এর অষ্টক পূরণ হতে দুটো ইলেকট্রন দরকার, কিন্তু মাথায় কোনো চার্জ নেই, প্রশম অণু, তার কেন্দ্রীয় পরমাণুর দুটো ইলেকট্রন দরকার, তাহলে এরা হলো প্রশম ইলেকট্রোফাইল। তাহলে যে সকল আক্রমণকারী বিকারক রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে বিক্রিয়া অংশগ্রহণ করে, তার মানে সকল ধনাত্মক আধান যারা ধনাত্মক ইলেকট্রোফাইল। আর প্রশম অণু যাদের ধনাত্মক কোনো চার্জ নেই, অষ্টক পূরণ হয়নি, অষ্টক পূরণ হতে ইলেকট্রন দরকার, তারা হলো প্রশম ইলেকট্রোফাইল। এবার আসো নিউক্লিওফাইল। NU দ্বারা প্রকাশ করা হয়, এটাও দুই প্রকার। নিউক্লিওফাইল আমরা বাংলায় বলি কেন্দ্রাকর্ষী বিকারক, অর্থাৎ ধনাত্মক আধান কোথায় থাকে? কেন্দ্রে। কোনো পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন ধনাত্মক আধানে পরিণত হয়, এই যে ধনাত্মক, অর্থাৎ এই যে বন্ধন জোড় ইলেকট্রন, একটি ক্লোরিনের একটি কার্বনের, কার্বনের ইলেকট্রন নিয়ে চলে গেছে ক্লোরিন, তাহলে এই কার্বন ধনাত্মক, তার মানে কার্বনের কেন্দ্রে একটা প্রোটন বেশি, কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিয়াস আকর্ষী, নিউক্লিওফাইল। সকল ঋণাত্মক আধান, ঋণাত্মক নিউক্লিওফাইল। NU নেগেটিভ, অর্থাৎ ক্লোরাইড, সায়ানাইড, হাইড্রোক্সিল মানে হাইড্রোক্সাইড, মিথাইলিয়াম আয়ন, এরা সবাই হলো ঋণাত্মক। বলেছি ঋণাত্মক, লিখে ফেলেছি ধনাত্মক। অর্থাৎ সকল ঋণাত্মক আধান, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছ, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু, ঋণাত্মক নিউক্লিওফাইল। আবার প্রশম অণু যাদের মাথায় কোনো চার্জ নেই কিন্তু এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, NU কোনো চার্জ নেই, এরকম মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, অর্থাৎ অ্যামোনিয়া, পানি, এরা সব প্রশম নিউক্লিওফাইল। আর OH অ্যালকোহল। যে সকল অণু যাদের কোনো চার্জ নেই কিন্তু
যাদের কোনো চার্জ নেই কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে, তারা রাসায়নিক বিক্রিয়ায় নিউক্লিয়াসকে আক্রমণ করবে, ইলেকট্রন দান করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নিউক্লিওফাইল কারা? যারা রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন দান করে। কোথায় দান করে? যেখানে পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ কোথায় থাকে? নিউক্লিয়াসে, তাই এর নাম হলো নিউক্লিওফাইল। এবার এই ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের আক্রমণের কৌশল দেখো। বুঝেছো তোমরা যারা আসো? 2-3 জন তো দেখছি যে আউট হয়ে গেছো, লিভ হয়ে গিয়েছো অটো। কেন? জৈব রসায়ন যদি রেগুলার না করো, আমি খেয়াল করেছি 30 জন তোমরা ক্লাস করো, তার মানে 20 জন করো না। আর ওই গ্রুপে প্রায় 44-45 জন করে, ওরা প্রায় 5-6 জন করে না। এই যে করছো না যারা, এদেরকে বলে দিও তোমরা যারা করছো, এরা কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বে। যদি আগামী মাসে আমরা অফলাইনে যাই, ঈদের আগে হোক ঈদের পরে হোক, তখন তো আমি আর পিছনে ব্যাক করব না। তাহলে কি হবে তখন? দেখো এই ইলেকট্রোফাইল রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে আক্রমণ করে। দেখো, কোন রাসায়নিক বিক্রিয়ায় মনে করো একটি ধনাত্মক আধান অর্থাৎ কার্বন আয়ন তৈরি হয়েছে, ঋণাত্মক আধান তৈরি হয়েছে। তাহলে এই যে পজিটিভ ইলেকট্রোফাইল, ধনাত্মক ইলেকট্রোফাইল এখানে আক্রমণ করে সে যুক্ত হয়ে একটি নিরপেক্ষ অণু তৈরি করে। কিন্তু যদি ইলেকট্রোফাইল নিজে প্রসম হয়, নিজে, তাহলে আক্রমণ করে এখানে যুক্ত হওয়ার পর এই নেগেটিভ চার্জটি কিন্তু থেকে যাবে। এই নেগেটিভ চার্জটি কিন্তু এখানে থেকে যাবে। তাহলে প্রসম অণু তৈরি হবে না। প্রসম ইলেকট্রোফাইল যখন কার্বন অ্যানায়নের সাথে যুক্ত হয়, হয়ে যে উৎপাদটি তৈরি করে, সেটা কিন্তু ঋণাত্মক চার্জ যুক্ত হয়। এটা হলো ইলেকট্রোফাইলের আক্রমণ। এবার নিউক্লিওফাইলের আক্রমণ। দেখো, নেগেটিভ নিউক্লিওফাইল সে যখনই এখানে যুক্ত হবে, নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে আক্রমণ করে যুক্ত হবে, নিরপেক্ষ অণু তৈরি করে। কিন্তু যদি প্রসম নিউক্লিওফাইল, কোনো নেগেটিভ চার্জ নেই, তার নিজেরই মুক্ত জোড় ইলেকট্রন আছে, সে যদি এখানে যে যুক্ত হয়, তাহলে যে প্রোডাক্টটি তৈরি হবে তার মাথার উপরে কিন্তু এই পজিটিভ চার্জটি থেকে যাবে। দেখো, যেমন H পজিটিভ, এর সাথে যখন অ্যামোনিয়া যুক্ত হয়, তখন এই যে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, এই যে পজিটিভ চার্জটি থেকে যায় কিন্তু এই যে। তাহলে আমরা ইলেকট্রোফাইলের আক্রমণ দেখালাম, নিউক্লিওফাইলের আক্রমণ দেখালাম। কোনগুলো পড়া হলো খেয়াল করো একটু। তিনের ঘর সব হয়ে গেল, তিনের ঘ, তিনের উমো,
তার মানে 3 শেষ। এবার আমরা সমানুতায় যাব। সমানুতা, এসএসসি লেভেলে তোমরা পড়েছো সমানুতা কাকে বলে। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্নতার কারণে ভৌত রাসায়নিক ধর্মে যদি পার্থক্য দেখা যায় তাহলে ওই যৌগ শ্রেণীকে আমরা বলি পরস্পরের সমাণু। আর এই যে ভৌত রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায় এই ধর্মকে বলা হয় সমানুতা। এসএসসিতে পড়েছো শুধুমাত্র আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্নতার কারণে ভিন্ন সমাণুর উদ্ভব হয়, কিন্তু ইন্টারমিডিয়েটে সংজ্ঞাটা একটু বড় হবে। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্নতার কারণে এবং ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে। শুধু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে না, সাথে কি আরো সমাণু হতে পারে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে। তাহলে ত্রিমাত্রিক বিন্যাস জিনিসটা কি এটা বুঝতে হবে। একটি কার্বনের 4 যোজনী, এই 4 যোজনীতে যদি 4টে ভিন্ন গ্রুপ থাকে দেখো একটু, ত্রিমাত্রিক বিন্যাস জিনিসটা কি খেয়াল করো। এই যে কার্বন চতুস্তলকীয় ভাবে মনে করো এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি বা এখানে ই। এই যে এটা হলো তার গঠন। গঠন বলতে তার 4 যোজনীতে 4টে গ্রুপ আছে, এ, বি, ই আর ডি। যদি আমি এইভাবে লিখি বি, ডি, ই, এ, খেয়াল করো আণবিক সংকেত গাঠনিক সংকেত সব এক, কিন্তু এর গাঠনিক সংকেতে কার্বনের 4 যোজনীতে এ বি ই ডি আছে, এরও তো এ বি ই ডি আছে, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস আলাদা। দেখো এইখানে যে বরাবর ডি ছিল এখানে বি, এইখানে যে বরাবর এ ছিল এখানে কি ই। এই যে ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন, গঠন এক, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ত্রিমাত্রিক বিন্যাস স্থানিক বিন্যাসটা ভিন্ন। একে বলা হয় ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে এদের মধ্যে ভৌত রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। কি হয়েছে তোমাদের 10 জন কেন এখন আবার? কি সমস্যা বলো? কোনো সমস্যা? যারা লাইভে আছো বলো কোনো সমস্যা কিনা। আর একবার বলেন পার্টি। ওকে, অলরেডি 7 জন নেই, লিভ নিয়েছো। আমি বারবার বলেছি যে জৈব রসায়ন ক্লাস করার সময় লাইভে থাকবা, কেউ বেরিয়ে যাবে না। কেন লিভ নিচ্ছ তোমরা? কার্বন পরমাণুর সাথে এ, বি, ই এবং ডি 3টে গ্রুপ যুক্ত আছে। এই কার্বন পরমাণুর সাথেও সেই 3টে গ্রুপ যুক্ত আছে, এ, বি, ই, ডি। তাহলে গঠন এক, গঠনে তো কোনো পরিবর্তন হয়নি। কার্বনের যোজনীতে যা ছিল এখনো তাই, শুধু তাদের স্থানিক বিন্যাস ভিন্ন। যে স্থানে ই ছিল এখন সেই স্থানে এ, যে স্থানে ডি ছিল এখন সেই স্থানে বি। এই ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে ভৌত রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। তাহলে সমানুতার সংজ্ঞা কি? আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্নতার কারণে এবং ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে ভৌত রাসায়নিক ধর্মে যদি পার্থক্য দেখা যায় তাহলে এই সমাণুগুলোকে আমরা বলি পরস্পরের সমাণু। আর এই যে ভৌত রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যাচ্ছে একে আমরা বলি সমানুতা। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্নতার কারণে
এবং ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে যদি ওই সমাণুগুলোর মধ্যে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাহলে এই ধর্মকে আমরা বলি সমানুতা। এই যে দেখো এখন 8 জন, আমি তো বেরিয়ে যাবো না ক্লাস না নিয়ে। স্যার ফ্রাইডে করবানে আপনি স্যার এক রকম পার্টি কথা বলছেন। তাহলে সমানুতা কাকে বলে? তোমরা এসএসসি তে পড়েছিলে এই যে আণবিক সংকেত 1, গাঠনিক সংকেত ভিন্নতার কারণে। দেখো গাঠনিক সংকেত কেন ভিন্ন, খেয়াল করো একটু। এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন, এখন অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই। এই কার্বন, প্রথম কার্বনে দেখো 3টে হাইড্রোজেন, দ্বিতীয় কার্বনে 2টো হাইড্রোজেন, এখন দেখো 2টো কার্বনে 3টে করে হাইড্রোজেন, তাহলে গঠন আলাদা। আণবিক সংকেত 1 কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত 1 গাঠনিক সংকেত ভিন্নতার কারণে যদি ভৌত ধর্মে পার্থক্য দেখা যায়, তাহলে এই যৌগগুলোকে বলা হয় পরস্পরের সমাণু, আর এই ধর্মকে বলা হয় সমানুতা। এই দুটো যৌগেরই সংকেত হলো C2H6O, একই আণবিক সংকেত। এটাও C2H6O, এটাও C2H6O, কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে এটা অ্যালকোহল, এটা ইথার। অ্যালকোহলের সাথে ইথারের ধর্মের মিল নেই, ভিন্ন ধর্ম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন, রাসায়নিক ধর্মও ভিন্ন। এই ধরনের যৌগগুলোকে বলা হয় পরস্পরের সমাণু। তো সমানুতা কয় প্রকার? সমানুতা দুই প্রকার। হ্যালো, নমস্কার, বলো। তুমি ফার্স্ট ইয়ার? ও তুমি জানো না কোন নাম্বার? ও 01646, 01646 15 85 54 54 15 85 54 01646 15 85 54। সমানতা দুই প্রকার, এক হলো গাঠনিক সমানতা, দুই হলো স্টেরিও সমানতা। এই গাঠনিক সমানতা আর দুই হলো স্টেরিও সমানতা। আগামী দিন আমরা সমানতার ডিটেলস আলোচনা করব, অর্থাৎ গাঠনিক সমানতা কি, সেটা কয় প্রকার, গাঠনিক সমানতার সেই প্রকারগুলো সম্পর্কে আলোচনা, স্টেরিও সমানতা কি, কয় প্রকার, সেই প্রকারগুলো সম্পর্কে আলোচনা। তাহলে আমাদের 1 থেকে 4-এর খ পর্যন্ত পড়া হয়েছে। পড়া 1 থেকে 4-এর ক পর্যন্ত। আজকে হয়েছে 3-এর ঘ এবং উমো, 3-এর ঘ উমো, 4-এর ক।
অল্প অল্প করে পড়াচ্ছি, তারপরেও তোমরা যদি লাইভে না থাকো, বাড়িতে পড়া না করো, নোট নিইনি স্যার, এরকম নানান অজুহাত, এভাবে হবে না। কিন্তু আমি বারবার বলেছি এই অংশটা আমাদের আর 2টো ক্লাস লাগবে। এই 2টো ক্লাস পর্যন্ত বইতে সিরিয়ালি ধারাবাহিকভাবে মিল আছে। তারপরে কিন্তু যখন শুরু করব হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, এটা কিন্তু বইতে মিল নেই, এলোমেলো আছে। হয়তো আগে বেনজিন আছে, পরে অ্যালকিন আছে, আগে অ্যালকেন আছে, পরে অ্যালকাইন আছে। সেই জন্য কিন্তু সংগ্রহ করতে বলেছিলাম। আমি লকডাউন দেওয়ার আগে তোমাদের বলে দিয়েছিলাম 2.1 আর 2.2টা কালেক্ট করে নিতে। তাহলে এই গত 4টে ক্লাসে, আর আজকে পড়া হলো 3-এর ঘ, উমো এবং ক। এই 3-এর ঘটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীতে রসায়ন পড়তে গেলেই 3-এর ঘ কিন্তু লাগবে। ওই কার্বনীয় সৃষ্টি হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কোনটা অধিক স্থিতিশীল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু লাগবে। সেই কারণে ভালো করে এটা পড়ো।